হিন্দু নিধন চলছে। বাংলাদেশে বর্বরতা, খুলনার ডুমুরিয়ায় সাংবাদিককে গুলি করে খুন, সাংবাদিক ইমদাদুল হক মিলনকে গুলি করে নৃশংস হত্যা। খুলনার ডুমুরিয়ায় গুলিবিদ্ধ আরো একজনের অবস্থা আশঙ্কাজনক, ছবি দেখাচ্ছি আপনাদের। আরো একটা ছবি দেখাবো আপনাদের, বাংলাদেশি বিক্ষোভকারীদের ক্ষোভের আগুনে পুড়ল একাধিক প্রথম সারির সংবাদ মাধ্যমের অফিস। প্রথম আলোর অফিসে আগুন, চলল ভাঙচুর। ডেইলি স্টারের অফিস, সেখানেও ভাঙচুর। আগুন কিভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়, দাউ দাউ করে জ্বলছে এই সংবাদ মাধ্যমের অফিসগুলো, সেই ছবিও দেখা যাচ্ছে এই মুহূর্তে, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। বাংলাদেশের চরম বর্বরতা, আপনাদের দুটো ছবি দেখাচ্ছি একই সঙ্গে। ডেইলি স্টার আর প্রথম আলো, দুটো বিল্ডিং এ একেবারে তছনছ করে দেওয়া হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, দাউ দাউ করে জ্বলছে দুটো বহু বিল্ডিং এ। ছাত্র নেতার মৃত্যু, এই মুহূর্তে জ্বলছে বাংলাদেশ, নৈরাজ্যের বাংলাদেশ। বিভিন্ন জায়গার একাধিক উইন্ডোর মাধ্যমে সেই ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। হিন্দু নিধন চলছে, টার্গেট করা হচ্ছে সাংবাদিকদের, ছায়া নট একেবারে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। একেবারে নৈরাজ্যের যে ছবি ধরা পড়ছে এই মুহূর্তে, নিন্দিত হচ্ছে গোটা বিশ্বে এই ছবি। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বিদ্বেষের বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা চিনি না, সেই বিদ্বেষের বাংলাদেশের ছবি বারবার ধরা পড়ছে এই মুহূর্তে। পদ্মাপাড়ে আক্রান্ত আরও এক সাংবাদিক, বাংলাদেশি ইংরেজি দৈনিক নিউজ এজের সম্পাদক নুরুল কবি আক্রান্ত। সম্পাদককে নিগ্রহ, চুলের মুঠি ধরে টান বিক্ষোভকারীদের, কোনো মতে তাকে বিক্ষোভকারীদের হাত থেকে উদ্ধার করে পুলিশ। জুলাই আন্দোলনের অন্যতম মুখ হাদির মৃত্যুতে আজও উত্তাল বাংলাদেশ। আজকের ছবি, সেখানেও সেই ধানমন্ডিতে মুজিবের বাড়িতে হামলা চালানো হলো। ছবিটা দেখুন একবার, কি পরিস্থিতি সেখানে। শাবল হাতুড়ি দিয়ে হামলা মৌলবাদীদের। চট্টগ্রামে প্রাক্তন মেয়রের বাড়িতে আগুন, রাজশাহীতে ধুলোয় মিশল আওয়ামী লীগের পার্টি অফিস। আজ বাংলাদেশ জুড়ে বিক্ষোভ কট্টরপন্থীদের। শুধুমাত্র ভাঙচুর, চারপাশে নৈরাজ্য, শুধুমাত্র তাই নয়, রবীন্দ্র বিদ্বেষ সেটাও দেখা যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে অশান্তিতে পাকিস্তানের হাত আরো স্পষ্ট হচ্ছে। গামছায় মুখ ঢেকে ছায়া নটে হামলা, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ধানমন্ডির সাংস্কৃতিক প্রতিষ্ঠান সেই ছায়ানট ভবনে একেবারে ভাঙচুর, তুলকালাম কাণ্ড। হারমোনিয়াম তুলে আছাড় মেরে ভাঙলো কট্টর মৌলবাদীরা, আগুন ধরিয়ে দেওয়া হয় তবলাতে। এই ছায়ানটেই রবীন্দ্রসঙ্গীতের তালিম দেওয়া হতো, বাজতো নজরুলের গান। মুখ লুকিয়ে, গামছায় মুখ ঢেকে কেন ঢুকতে হলো বিক্ষোভকারীদের? আপাতত অনির্দিষ্টকালের জন্য ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনের ক্লাস থেকে শুরু করে সংগঠনের সমস্ত কাজকর্ম স্থগিত করে রাখা হয়েছে। 1961-তে তৈরি হয় এই ছায়ানট গুড়িয়ে দেওয়া হলো। সেই ছায়ানট সংস্কৃতির পীঠস্থান, সেই ছায়ানট গুড়িয়ে দেওয়া হলো। পাক হানাদার ও উর্দু আগ্রাসনের প্রতিবাদে ধানমন্ডিতে তৈরি হয়েছিল এই ছায়ানট। দেখুন কিভাবে তাণ্ডব চলছে ছায়ানটে। গামছায় মুখ ঢেকে যারা রয়েছেন কট্টরপন্থীরা, তারা এইরকম ভাবে তাণ্ডব চালাচ্ছেন, মানে রবীন্দ্র বিদ্বেষ সেটা একেবারে ফুটে উঠছে। সংস্কৃতির পীঠস্থান এই ছায়ানট, সেই ছায়ানটে টার্গেট কেন এইভাবে ভাঙচুর? আসলে মৌলবাদের পুনরুত্থানে সংস্কৃতির পীঠস্থান তছনছ। ছায়ানটে তাণ্ডবের ঘটনায় তীব্র নিন্দা করেছেন এভাবেই শিক্ষাবিদ পবিত্র সরকার। ছায়ানটে হামলা মানে বাংলাদেশের আত্মার উপর হামলা, বলছেন সুবোধ সরকার। নিজের মাতৃভূমিকে নিজেরাই জ্বালিয়ে দিচ্ছে বাংলাদেশ, সুবোধ সরকারের মন্তব্য। শিল্প সংস্কৃতির অসম্মানকারীদের ধ্বংস অনিবার্য, বলছেন ইমন চক্রবর্তী। রবীন্দ্রনাথ নজরুল শুধু নয়, বাংলার লোকগীতি, সব ধরনের গান শেখানো হয় এবং এটা একটা বাংলাদেশের গৌরবময় সাংস্কৃতিক প্রতিষ্ঠান। বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে, সারা পৃথিবীতে গর্ব করার মতো একটা জিনিস হচ্ছে এই ছায়ানট। মৌলবাদের পুনরুত্থান ঘটলো, পাকিস্তান পন্থীরা আবার শক্তিশালী হলো, তারাই এখন রাজত্ব করছে। ইসলামের
সম্বন্ধে তো ভুল বার্তা যাচ্ছে, সারা পৃথিবীতে ভুল বার্তা যাচ্ছে। এই গানের বিরুদ্ধে এদের রোষ, নাকি রবীন্দ্রনাথের বিরুদ্ধে এদের রাগ, সংবাদপত্রের বিরুদ্ধে রাগ। এখানে একটা শাসন ব্যবস্থা আছে, একটা সরকার আছে, সৈন্যবাহিনী আছে, পুলিশ আছে, তারা কি করছে? রবি ঠাকুর বলে নয় গো, ওনারা দিনে কালে যেই দিকে ব্যাপারটা এগোচ্ছে, যে মিউজিশিয়ান, অ্যাক্টর, অ্যাক্ট্রেসেস, মানে এনিবডি রিলেটেড টু আর্টস, তারা আর করে খেতে পারবেন না বাংলাদেশে দুদিন পরে যা অবস্থা হয়ে গেছে। নিন্দনীয় ঘটনা। এবং শিল্প, সংস্কৃতি, ভাষা যারা সম্মান করেন না, তাদের সেই জাতির ধ্বংস তো অনিবার্য। এর মধ্যে কোনো ভুল নেই। যে রবীন্দ্রনাথ তাদেরকে জীবন দিয়েছিল, বাঁচিয়েছিল। মানুষ তো ভেতরে বাঁচতে চায়, বাইরের বাঁচা এবং ভেতরে দুরকম বাঁচা আছে। সেই ভেতরের জায়গাটা তো রবীন্দ্রনাথ। তারাই এখন রবীন্দ্রনাথকে অগ্রাহ্য করছে, অপমান করছে। এটা কি হচ্ছে বাংলাদেশে? বাংলাদেশের সমস্ত সাধারণ মানুষদেরকে বলবো, আপনারা আপনাদের নিজেদেরকে বাঁচান। রবীন্দ্রনাথকে যে মারছেন, এটা আসলে আপনারা নিজেকে মারছেন। এইটুকুর অন্তত বুঝতে শিখুন। ছায়ানটকে পুড়িয়ে দিয়েছেন মানে নিজেদের আত্মাকে পুড়িয়ে দিচ্ছেন, এইটুকু বুঝতে শিখুন। আপনি আপনার মাতৃভূমিকে জ্বালিয়ে দিচ্ছেন, এইটা বোঝার চেষ্টা করুন। এটা করবেন না, এটা করা যায় না, এটা ভয়ঙ্কর কাজ করছেন। রাজনীতির ওপরে উঠে এসে সাধারণ মানুষ এসে দাঁড়ান, এটা মবের হাতে আপনারা। বাংলাদেশে অ্যাক্টিভ আইএসআই, ঢাকায় আইএসআই এর বড় আধিকারিক, একটি অত্যন্ত গোপন জায়গায় ইতিমধ্যেই তৈরি আইএসআই এর হেডকোয়ার্টার। বাংলাদেশে ভারত বিরোধী আন্দোলনের পিছনে পাক গুপ্তচর সংস্থা জামাতে ইসলামীকে ফান্ডিং দিচ্ছে আইএসআই। সূত্রের খবর, দূতাবাসের মাধ্যমে প্রতি মাসে কোটি কোটি টাকা ঢালছে আইএসআই। পাকিস্তানের মাদক পাচারের টাকাও ভারত বিরোধিতায় ঢুকছে বাংলাদেশে। কিভাবে হচ্ছে গোটা বিষয়টা, এখনো পর্যন্ত কোন কোন তথ্য আমরা সামনে পাচ্ছি? চিফ রিপোর্টার সিজার মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো তার সঙ্গে। সিজার, কি জানতে পারছি আমরা? সংস্থাগুলো যে গোটা পরিস্থিতি চলছে বাংলাদেশে তার উপর নজর রাখছিল এবং সেখান থেকে আইএসআই এর এই সক্রিয়তা কিন্তু তাদের নজরে আসে এবং এই ধরনের যে অরাজক পরিস্থিতি, খুব পরিকল্পিত একটা অশান্তি তৈরি করা হয়েছে বাংলাদেশের বুকে। তার পেছনে যে বড় যে ফান্ডিং দরকার সেটাও কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছে এবং এর পেছনে যে আইএসআই এর সক্রিয় ভূমিকা রয়েছে সেটা ইতিমধ্যেই ভারতীয় গোয়েন্দাদের একাধিক যে রিপোর্ট সেখানে উঠে এসছে। আইএসআই খুব পরিকল্পনা মাফিক ইউনিট সরকার ক্ষমতায় আসার পর থেকেই তারা সক্রিয় হয় এবং ইউনিটের সরাসরি মদতে বাংলাদেশের বুকে থাকা জামাত সহ যে বিভিন্ন ইসলামিক যে চরমপন্থী গ্রুপগুলো আছে সেগুলোকে ব্যবহার করে এই অরাজক পরিস্থিতি তৈরি করছে এবং তাদের লক্ষ্য মূলত কিন্তু ভারতের পূর্ব প্রান্ত অর্থাৎ ইস্টার্ন ফ্রন্টটাকে অশান্ত করা এবং ভারতেও সেই অশান্তির আঁচ পৌঁছে দেওয়া। একদমই উত্তর পশ্চিম ভারতে যেটা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যে ধরনের কাজ চলছে, ঠিক একইভাবে ভারতের পূর্ব প্রান্তটাকে অস্থির করার লক্ষ্যেই এই পরিকল্পনা বলে মনে করছেন গোয়েন্দারা। ধন্যবাদ সিজার। পাকিস্তান এমন কিছু শক্তিশালী রাষ্ট্র নয় যে তারা অর্থ দিয়ে বা অন্যান্য বিষয় দিয়ে ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে এত বেশি শক্তিশালী করে দেবে। সবচেয়ে বেশি হাত আছে মার্কিন যুক্তরাষ্ট্রের। আমরা যদি খুব লক্ষ্য করে দেখি, এই ডিপ স্টেটের কনসেপ্ট ইউরোপের কিছু শক্তিশালী রাষ্ট্র, এটা খুব দূরে যেতে হবে না আমাদের। দীর্ঘদিন ধরে এই ডিপ স্টেটের কনসেপ্টটা চালিয়ে যাওয়ার প্রক্রিয়া এই প্রথম বিশ্বের রাষ্ট্রগুলো করে যাচ্ছে। আমেরিকার মদতে, আমেরিকার স্বাদ ধরে, আমেরিকার সাথে ইউনুস এই ক্ষমতা, যেটা অবৈধভাবে এই ক্ষমতা তিনি ধরে আছেন। সুতরাং এটা আমাদের মাথায় রাখতে হবে। পাকিস্তান হয়তো আইএসআই কাজ করবে, এগুলো আমাদের মাঝে মাঝে শুনতে ভালো লাগে, কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র খুব প্ল্যান্ড ওয়েতে, খুব ঠান্ডা মাথায় ইউরোপীয় কিছু শক্তিকে হাতে নিয়ে এই বিষয়গুলো চালাচ্ছে। এটা তো আজকের নতুন ঘটনা।